দামেস্কে সুলতান আইয়ুবী বীরবেশে প্রবেশ করলেন, সঙ্গে মাত্র 700 অশ্বারোহী। কি করে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এমন বিপুল বিজয় সাধন করলেন তিনি, সে এক বিস্ময়ের ব্যাপার। এ ঐতিহাসিক বিজয়ের পেছনে ছিল সুলতান আইয়ুবীর জানকবুল অগ্রগামী সৈন্যদের অবিস্মরণীয় ভূমিকা। এই জানকবুল অগ্রগামী বাহিনী ছিল সেসব গোয়েন্দাদের যাদের কেউ বণিকের বেশে, কেউ নিরীহ পথচারী সেজে, কখনো একাকী, কখনো দুজন, কখনো 3 বা 4 জনের ছোট ছোট দলে দামেস্কে প্রবেশ করেছিল। দামেস্কের সাধারণ মানুষের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিল তারা। কুলি মজুর থেকে শুরু করে ব্যবসায়ী, পথচারী, এমনকি ছেনা ছাউনিতেও ছদ্মবেশে ঢুকে পড়েছিল সব গোয়েন্দারা। পরিবেশ পরিস্থিতিকে সুলতান আইয়ুবীর অনুকূলে আনার জন্য জনমতকে প্রভাবিত করা এবং সেনাবাহিনীর যেসব সদস্য সুলতানের পক্ষে আছে তাদেরকে সংগঠিত করাই ছিল তাদের মূল কাজ। এভাবে সুলতানের আগমনের পূর্বেই দামেস্কের পরিস্থিতি তারা সুলতানের সপক্ষে নিয়ে আসে। সুলতান আইয়ুবী দামেস্কের ফটকে পৌঁছলে সুলতানের জন্য দামেস্কের দরজা খুলে দেওয়ার যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় জনগণের পক্ষ থেকে, মূলত তারাই সে চাপের পরিবেশ সৃষ্টি করেছিল। এসব গোয়েন্দাদের প্রায় সবাই ছিল চৌকস ও বুদ্ধিদীপ্ত। আলী বিন সুফিয়ান গোয়েন্দাগিরিতে ঝানু এবং যুদ্ধবিদ্যায় পারদর্শীদের বাছাই করে এ অভিযানে পাঠিয়েছিলেন। যে কোনো ধরনের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছিল এরা সুলতানের কাছ থেকে। প্রতিটি গোয়েন্দাই ছিল সব ধরনের অস্ত্র ব্যবহারে অভ্যস্ত এবং সব রকমের বিপদ ও ঝুঁকিপূর্ণ কাজে পটু। তারা কেবল বুদ্ধিদীপ্ত এবং বিচক্ষণই ছিল না, তারা দুঃসাহসী এবং বেপরোয়াও ছিল। আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার উদগ্র কামনা ছিল সবার অন্তরে। শাহাদাত লাভের জন্য তাদের প্রতিটি অন্তর ছিল উদ্গ্রীব। তাই তারা অবলীলায় এমন সব ভয়াবহ ঝুঁকি গ্রহণ করতে পারত যা সাধারণভাবে কেউ চিন্তা করতেও ভয় পেত। এ আবেগ শুধু সামরিক ট্রেনিং দিয়ে সম্ভব নয়, এজন্য প্রয়োজন হতো নৈতিক প্রশিক্ষণ। আলী তার বাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে তৈরি করতেন যাতে তাদের মধ্যে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস জন্মে। দ্বীনের প্রতি সৃষ্টি হয় অপরিসীম ভালোবাসা ও মহাব্বত। হৃদয় ভরপুর থাকে শাহাদাতের তামান্নায়। ইসলামের জন্য নানা রকম ঝুঁকিপূর্ণ অভিযানে শরিক হতে হতো ওদের। এ চেতনার কারণেই এসব অভিযানে ওরা ঝাঁপিয়ে পড়ত জেহাদের আবেগময় জজবা নিয়ে। এমনই একদল নিবেদিত প্রাণ যুবকদের নিয়েই সুলতান আইয়ুবী তার এই কমান্ডো বাহিনী গড়ে তুলেছিলেন। সুলতান আইয়ুবী তার বাহিনী নিয়ে দামেস্ক যাত্রা করার আগেই বাছাই করা এই কমান্ডো গোয়েন্দাদের দামেস্ক যাত্রা করার নির্দেশ দিয়েছিলেন। ওরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলে তাদের সামনে এক আবেগময় ভাষণ দিলেন তিনি। ভাষণের শেষ প্রান্তে এসে তিনি বললেন, যদি দামেস্কের সেনাবাহিনী মোকাবিলার জন্য ময়দানে নেমে আসে তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশ রইল, শহরের মধ্যে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। উত্তেজিত জনগণকে নিয়ে ছুটে আসবে ফটক প্রাঙ্গণে, ভেতর থেকে গেট খুলে দিতে চেষ্টা করবে শহরের। জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে এদের কোনো জুড়ি ছিল না। সুলতানের পক্ষের লোকদের সংগঠিত করে সুবিশাল জঙ্গি মিছিলের মাধ্যমে খলিফার অনুগত লোকদের মনে ভীতি ও ত্রাস সৃষ্টি করে সুলতান ফটকে পৌঁছার আগেই সুলতানের এসব জানবাজ কমান্ডো ও গোয়েন্দারা শহরের অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এক ফরাসি কথাশিল্পী তার এক কাহিনীতে এ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সুলতান আইয়ুবীর জানবাজ কমান্ডোরা স্বাভাবিক মানুষ ছিল বলে মনে হয় না। ইসলামের ধর্মীয় আবেগ তাদের উন্মাদ বানিয়ে ফেলেছিল, নইলে জেনে শুনে এভাবে হাসতে হাসতে মরণ সাগরে ঝাঁপ দিতে পারত না ওরা। জেহাদি জজবা এক ধরনের মানসিক রোগ। পতঙ্গ যেমন আগুনের ঝাঁপিয়ে পড়ার জন্য ছুটে যায়, এ রোগে ধরলে মানুষও তেমনই ছুটে যায় মরণ সাগরে ঝাঁপ দিতে। তার হয়তো জানা নেই এ জেহাদি জজবায় একজন মানুষকে মুজাহিদে রূপান্তরিত করে। এই আবেগের সাথে পরিচয় নেই বলেই ফরাসি লেখক তাকে ধর্মীয় উন্মাদনা ও মানসিক রোগ বলে খাটো করে দেখেছেন। কিন্তু তিনি জানেন না মুসলমানের কাছে এ আবেগ বা এ জজবার মূল্য কত, এর স্বাদ কত মধুর ও তৃপ্তিদায়ক। প্রকৃত মুসলমানের জীবন তো ধন্য হয় এ আবেগ ও জজবাকে সম্বল করেই। এ জানবাজ গোয়েন্দাদেরই নেতা আলী বিন সুফিয়ান তার 2 সহকর্মী হাসান বিন আবদুল্লাহ ও জানায়েদকে তিনি গড়ে তুলেছেন নিজ হাতে। যুদ্ধ কৌশলে তারা এতটাই পারদর্শী ও দক্ষ হয়ে উঠে যে এখন সেনানায়করাও তাদের কাছে শিখতে পারবে। আলী তাদেরকেই পাঠিয়েছিলেন দামেস্কে। সুলতান আইয়ুবী দামেস্ক রওনা হওয়ার আগে
আলীকে বললেন, আলী, কায়রোর অভ্যন্তরীণ অবস্থা ভালো না। এ অবস্থায় কায়রোকে অরক্ষিত রেখে অভিযানে বের হওয়া আমার সাজে না, কিন্তু ওস্তাদ জাহাঙ্গীর বিধবা স্ত্রীর আহাজারি এবং মিল্লাতের দুর্দিন ডাকছে আমাকে দামেস্কে যেতেই হবে। আমি চাই আমি যে কয়দিন কায়রোতে অনুপস্থিত থাকব, তুমি থাকবে কায়রোতে। খ্রিস্টান ক্রীড়নকদের হাত থেকে দামেস্কে মুক্ত করে আমি ফিরে না আসা পর্যন্ত এ হেফাজতের জিম্মা থাকবে তোমার উপর। মিশরে খ্রিস্টান সন্ত্রাসীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে কারণে তোমাকে খুবই হুঁশিয়ার থাকতে হবে। এ কারণেই সুলতানের সাথে অভিযানে আসতে পারেনি আলী। পরিবর্তে সুলতানকে সামগ্রিক সহায়তা দানের জন্য হাসান বিন আবদুল্লাহকে সুলতানের আগেই দামেস্কের পথে পাঠিয়ে দিলেন। দামেস্কে সুলতানের জানবাজ গেরিলা ও গোয়েন্দাদের নেতৃত্ব দিচ্ছিল এ হাসান বিন আবদুল্লাহ। খ্রিস্টানদের তল্পিবাহক কতিপয় স্বার্থপর আমির ষড়যন্ত্র করে জঙ্গির নাবালক সন্তান আল মালিকুস সালেহকে খলিফা ঘোষণা করলে মুসলিম মিল্লাতের স্বার্থে জঙ্গির বিধবা স্ত্রী সুলতান আইয়ুবীকে দামেস্ক অভিযানের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ আবেদনে সাড়া দিয়ে সুলতান যখন দামেস্ক এসে পৌঁছলেন, তখন সেখানকার বেশিরভাগ সৈন্যই কমান্ডার তাওফিক জাওয়াদের সেনা কমান্ডে ছিল। খলিফার দেহরক্ষী রেজিমেন্ট, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী অবশ্য তার নেতৃত্বে ছিল না। এছাড়া মূল বাহিনীর অধিকাংশ সৈন্যই সেনাপতি জাওয়াদের নেতৃত্বে সুলতান আইয়ুবীর আনুগত্য কবুল করে নিলে সুলতান এসব সৈন্যদেরকে তার নিজ বাহিনীর সাথে একীভূত করে নিলেন। দামেস্কে আইয়ুবীর আধিপত্য প্রতিষ্ঠিত হলে তথাকথিত খলিফা ও তার মন্ত্রণাদাতা ওমরারা দামেস্ক ছেড়ে পালিয়ে গেল। তাদের সাথে গেল তাদের প্রতি অনুগত সৈন্য ও খলিফার দেহরক্ষী বাহিনী। তাদের ভয় এবং আশঙ্কা ছিল সুলতান আইয়ুবীর সৈন্যরা তাদের পিছু ধাওয়া করবে, কিন্তু সুলতান আইয়ুবী তা করলেন না। সেনাপতিদের কেউ কেউ পালিয়ে যাওয়া খলিফা ও আমিরদের পিছু ধাওয়া করার অনুমতি চাইলে তিনি তাদের বারণ করলেন। তার আশঙ্কা প্রকাশ করে বলল, কিন্তু ওরা আবার ঐক্যবদ্ধ হতে পারলে বাইরের সাহায্য নিয়ে অভিযান চালাতে পারে। আরেকজন বলল, খ্রিস্টানরা তো ওদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়েই আছে। সুলতান ওদের থামিয়ে দিয়ে বললেন, আমি কখনো অন্ধকারে পথ চলি না। আপনারা অস্থির হবেন না। ওরা কোথায় গিয়ে আশ্রয় নেই এবং কারা কারা তাদের সাহায্যে এগিয়ে আসে আমি তা দেখতে চাই। আমার চোখ ও কান ওদের সাথে সারাক্ষণ ঘোরাফেরা করছে। ওই হতভাগারা এত তাড়াতাড়ি আক্রমণের প্রস্তুতি নিতে পারবে না। আমি শুধু দেখতে চাই ক্রুসেড বাহিনীর দৃষ্টি কোন দিকে। তারা কি মিশরের দিকে নজর দেয় না দামেস্কের দিকে? ওটাই এখন দেখার বিষয়। সুলতানের কথার উপর আর কথা চলে না, তাই সবাই চুপ করে গেল। সুলতান খানিক বিরতি দিলেন। একটা গুমোট নিস্তব্ধতা বয়ে গেল সবার উপর দিয়ে। নিস্তব্ধতা ভাঙলেন সুলতান নিজেই। বললেন, সম্ভবত ওরাও অপেক্ষা করছে আমি কি পদক্ষেপ নেই তা দেখার জন্য। এমনও হতে পারে তারা আমার চাল বুঝেই তাদের চাল চালবে। অস্থির হওয়ার কিছু নেই। আপনারা সৈন্যদের নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকুন, পুরোদমে যুদ্ধের মহড়া চালাতে থাকুন। সময় এলে গাদ্দার আমিরদের শায়েস্তা করার জন্য আমি ওদেরকে আপনাদের হাতেই তুলে দেব। সুলতান আইয়ুবী যাদেরকে তার চোখ ও কান বলেছিলেন তারা আর কেউ নয়, আলীর গোয়েন্দা বিভাগের সেই জানবাজ বাহিনী। এদের অধিকাংশই মিশরের বাসিন্দা, তবে সবাই নয়। এ অঞ্চলের বেশ কিছু সদস্য আছে এ দলে। খলিফা আল মালিকুস সালেহ ও তার আমির ওমরারা দামেস্ক থেকে পালানোর সময় তাদের সাথে সুলতানের এসব গোয়েন্দাদের কেউ কেউ তাদের সঙ্গে পালিয়ে যায়। এই পলাতকদের সংখ্যাও মোটেই কম ছিল না। সমস্ত আমির, উজির, কিছু জমিদার, প্রশাসনের অনেক অফিসার ও কর্মচারী যারা খলিফার পক্ষে ছিল সবাইকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেন আইয়ুবী। পলাতকরা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়েছিল। এই বিশৃঙ্খলারই সুযোগ নেই আলীর গোয়েন্দারা। তারা সহজেই মিশে যায় ক্ষুদ্র ক্ষুদ্র দলের সাথে। খলিফা আল মালিকুস সালেহ ও তার পোষ্য আমিররা প্রতিশোধের জন্য কি ধরনের তৎপরতা চালায় এটা দেখায় তাদের উদ্দেশ্য। সে সাথে খ্রিস্টানরা তাদের কেমন সাহায্য দেয়, কিভাবে দেয় তাও লক্ষ্য করার দায়িত্ব ছিল তাদের উপর। হাসান বিন আবদুল্লাহ নিজের বুদ্ধি ও বিচক্ষণতার উপর নির্ভর করে সুলতান বা আলীর সাথে পরামর্শ ছাড়াই এসব গোয়েন্দাদেরকে তাৎক্ষণিকভাবে পলায়নপর লোকদের সঙ্গী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে ভালো করেই জানত তার এই সিদ্ধান্ত এক সময় অবশ্যই সুফল বয়ে আনবে। পরে সুলতানকে ব্যাপারে অবহিত করলে তিনি খুবই খুশি হন এবং সন্তোষ প্রকাশ করে
তার পিঠ চাপড়ে দেন। এই গোয়েন্দাদেরই একজন মাজেদ বিন মুহাম্মদ হেজাজি। অত্যন্ত সুপুরুষ ও সুন্দর চেহারার যুবক, শারীরিক গঠন মাঝারি তবে সুগঠিত। আল্লাহ তার মুখে এমন মাধুর্য দান করেছিলেন যে তার কথা জাদুর মতো প্রভাব বিস্তার করত। গোয়েন্দাদের প্রায় সবাই দক্ষতা ও গুণাবলীতে একই রকম হলেও মাজেদ বিন মুহাম্মদ ছিল বিস্ময়করভাবে ব্যতিক্রম। তার নৈপুণ্য ও দক্ষতা ছিল অতুলনীয়। গোয়েন্দাদের প্রায় সবাই সুন্দর ও সুগঠিত স্বাস্থ্যের অধিকারী ছিল। তাদের সুন্দর স্বাস্থ্য ও লাবণ্যের একটি বিশেষ কারণ ছিল তারা কেউ নেশা করত না, অলস এবং আরামপ্রিয় জীবনযাপন করত না। নিয়মিত ব্যায়াম ও শারীরিক মানসিক প্রশিক্ষণের কারণে তাদের চেহারায় সবসময় প্রশান্তির প্রলেপ মাখা থাকত। তাদের চরিত্রের দৃঢ়তা ইস্পাতের মতো অনড়। অচল মনোবল এবং প্রবল অফুরন্ত ইচ্ছাশক্তির মূলে ছিল ইসলাম। ইসলামী আদর্শের পরিপূর্ণ জ্ঞান ও অনুশীলন তাদেরকে দিয়েছিল এক অনড় দৃঢ়তা। তাদের কথা ও কাজে প্রকাশ পেত সে দৃঢ়তার ছাপ। মাজেদ বিন মুহাম্মদ হেজাজি কাজে কর্মে তার সঙ্গীতের চাইতেও চৌকস ও ইস্পাত কঠিন ছিল। হৃদয় ছিল চেহারার চাইতে অনুপম সুন্দর ও মহৎ। এই রূপ ও সৌন্দর্য নিয়েই সে দামেস্ক থেকে পালাচ্ছিল। একটি আরবি ঘোড়ার উপর বসেছিল সে। তার কোমরে ঝুলছিল সুদৃশ্য তলোয়ার। ঘোড়ার জিনের সাথে বাঁধা ধারালো বর্ষা চমকাচ্ছিল রোদের কিরণ লেগে। ঘোড়া এগিয়ে যাচ্ছিল ধীর গতিতে, আর সে উদাস দৃষ্টি মেলে তাকিয়েছিল দূর দিগন্তে। একাকী পথ চলেছে মাজেদ হেজাজি, যাচ্ছে হলবের দিকে। পথে অনেক লোকই চোখে পড়ল তার। অনেকে তার মতো হলবের দিকেই যাচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে এমন একজনকেও বেছে নিতে পারল না যার সাথে পথ চলা যায়, যাকে সফর সঙ্গী করা যায় নিঃশঙ্ক চিত্তে। সে মনে মনে একজন সম্ভ্রান্ত সহযাত্রী খুঁজছিল এমন সহযাত্রী যে তার বেসনের জন্য ফলপ্রসূ হতে পারে। এমন সহযাত্রী সেই হতে পারে যে লোক উচ্চপদস্থ সামরিক অফিসার, আমির বা খলিফা আল মালিকুস সালেহের নিকটাত্মীয়, বন্ধু বা আপনজন। খলিফা আল মালিকুস সালেহকে খুঁজে ফিরছিল তার চোখ ও মন। কয়েকজনকে জিজ্ঞেসও করল খলিফা কোন দিকে গেছে জানে কিনা, কিন্তু কেউ খলিফার সন্ধান দিতে পারল না। সে ভালো মতোই জানত আল মালিকুস সালেহ তার পিতা নুরুদ্দিন জাঙ্গির গুণ বা সাহস কোনোটাই পায়নি। খলিফার গুণ বৈশিষ্ট্যেরও ছিটে ফোটা নেই তার মধ্যে। সে 11 বছরের এক চঞ্চল বালক মাত্র। তাকে খ্রিস্টানদের চক্রান্তের সুযোগ সন্ধানী ও লোভী আমিররা আপন স্বার্থ উদ্ধারের জন্য রাজ্যের সিংহাসনে বসিয়েছে। নামে মাত্র খলিফা, বালক সালেহ। প্রকৃত শাসক সেই স্বার্থবাদী আমিররা। সে চিন্তা করে দেখল এ নাবালক খলিফার পক্ষে একা কোথাও যাওয়া সম্ভব নয়। কোথায় যেতে হবে, কি করতে হবে তাই তো তার জানা থাকার কথা নয়। ক্ষমতাহারা হলেও সে ঘোষিত খলিফা, ফলে চক্রান্তকারীরা কিছু করতে চাইলে অবশ্যই তাকে সামনে রাখবে। নিশ্চয়ই এখনো সে আমির, উজির ও সভাসদবর্গে পরিবেষ্টিত হয়েই পথ চলছে, আর সে কাফেলার সাথে আছে রাজকীয় ধন দৌলত ও অর্থ সম্পদ বোঝাই উটের ছাড়ি। মাজেদ হেজাজি মনে মনে ভাবছিল যদি সে কাফেলার সন্ধান পায় তবে আল মালিকুস সালেহের ভক্ত হয়ে সে কাফেলার সাথে যুক্ত হয়ে যাবে। একবার সে কাফেলার দেখা পেলে কি করতে হবে জানা আছে তার। কি করে অচেনা লোকের আপন হওয়া যায়, কি করে তাদের মনের কথা বের করে আনা যায়, সেসব কৌশল অন্যদের চাইতে ভালোই রপ্ত করেছে সে। কিন্তু কোথায় সে কাফেলা? তার শূন্য দৃষ্টি বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করল, কিন্তু কাঙ্ক্ষিত কাফেলা নিদেন পক্ষে সঙ্গী করার মতো পছন্দসই কোনো ব্যক্তিকেও সে খুঁজে পেল না। সামনে পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে শস্য ক্ষেত ও ফলের বাগান। একটু বিশ্রামের আশায় সেই বাগানের এক গাছের নিচে বসল মাজেদ। অল্প দূরে এক জায়গায় দুটি ঘোড়া দেখতে পেল। ওদিকে তাকাতেই তার একটু উপরে সবুজ ঘাসের উপর একজন লোককে শুয়ে থাকতে দেখল। দৃষ্টি আর একটু উপরে তুলতে তার নজর পড়ল একটি মেয়ে। মেয়েটিও তারই মতো শুয়ে আছে। ওখান থেকে দৃষ্টি ফিরিয়ে সে গাছের নিচে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে। হঠাৎ একটি ঘোড়া বিকট শব্দে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসল ঘোড়ার পাশে শায়িত লোকটি। উঠে বসতে তার নজর পড়ল মাজেদ হেজাজির ওপর। মাজেদ হেজাজিও ঘোড়ার ডাক শুনে ঘাড় ফিরিয়ে তাকিয়েছিল সেদিকে। চোখাচোখি হয়ে গেল দুজনের।
লোকটির পোশাক পরিচ্ছদ বলছিল সে কোনো খানদানি বংশের লোক। মনে হয় সে লোকও মনে মনে কোনো পছন্দসই সফর সঙ্গী খুঁজছিল। মাজেদ হেজাজিকে দেখে তার পছন্দ হয়ে গেল এবং ইশারায় তাকে কাছে ডাকল। মাজেদ হেজাজি সাড়া দিল তার ডাকে। সে শোয়া থেকে উঠে ওদের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে অপরিচিতের সাথে মুসাফাহ করল। মেয়েটিও ততক্ষণে উঠে বসেছে। ওর বয়স বেশি নয়, দেখলে মনে হয় কৈশোর উত্তীর্ণ এক নবীন যুবতী। লাবণ্য ও সৌন্দর্য মাখামাখি হয়ে লেপ্টে আছে মেয়েটির অঙ্গ জুড়ে। গলায় হীরের হার, পোশাকে জৌলুসের ছাপ। এরা যে সাধারণ কেউ নয় তা কাউকে বলে দিতে হয় না। লোকটির বয়স 40-এর কাছাকাছি। মাজেদ এক পলক তাকেই বুঝে ফেলল এরা কারা। তুমি কে? লোকটি জিজ্ঞেস করল। তুমি কি দামেস্ক থেকে আসছ? হ্যাঁ, আমি দামেস্ক থেকে এসেছি, মাজেদ বলল। কিন্তু এখন দেয়ার মতো কোনো পরিচয় নেই। ভাগ্যই এখন একমাত্র পরিচয়। তার কণ্ঠ থেকে একরাশ হতাশা ঝরে পড়ল। হতাশ কণ্ঠে এসে প্রশ্ন করল, আপনারা কোথায় যাবেন? মনে হয় আমরা একই পথের পথিক। লোকটি মুচকি হেসে উত্তর দিল, ধরো তোমারই মতো মঞ্জিলহীন মুসাফির। কথা বলতে বলতে লোকটি ভালো করে তাকালো মাজেদ হেজাজির দিকে। বলল, আমি কি ধরে নেব ভাগ্যই তোমার মতো এক যুবককে আমাদের সঙ্গী বানিয়ে নিয়েছে? অপরিচিত যাকে তাকে সফর সঙ্গী করা ঠিক নয় সাহেব, বিশেষ করে যার সাথে এমন সুন্দরী মেয়ে থাকে আর সে মেয়ের গলায় থাকে এমন মূল্যবান হার। মেয়েটির গলার দিকে ইঙ্গিত করল সে। লোকটি এতে মোটেও বিব্রত না হয়ে বলল, তোমার মতো সঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বুদ্ধিদীপ্ত ও সাহসী সঙ্গী বিপদের বন্ধু। সাহস কেমন আছে জানি না, তবে বুদ্ধি যে সতেজ তা তো দেখতেই পাচ্ছি। এবার মাজেদ হেজাজিও হেসে দিল। বলল, আপনি কি করে আমাকে আস্থাভাজন ভাবলেন? আমি খারাপ লোকও তো হতে পারি। সে তোমার চেহারাতেই লেখা আছে। শোনো, আমাদের মতো তুমিও আইয়ুবীর তাড়া খেয়ে দামেস্ক ছেড়েছ। বিপদগ্রস্ত লোকেরা সবসময় একে অন্যের সহায়ক হয়। বলতে পারো আইয়ুবী আমাদের পরস্পরকে বন্ধু বানিয়ে দিয়েছে। এটা আপনি ঠিকই বলেছেন। অবশ্যই আমরা একে অন্যকে সাহায্য করব। আমি আপনাকে কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও আমি আপনাদের সাহায্য করব। আইয়ুবী কি আমাদের তাড়া করতে পারে? তুমি কি তেমন কোনো আভাস পেয়েছ? তাড়া করাটাই স্বাভাবিক, কিন্তু তার সাথে সৈন্য খুব কম বলে হয়তো সঙ্গে সঙ্গে সৈন্য পাঠাতে পারেনি। শহরের নিয়ন্ত্রণ আয়ত্তে এলে সে আমাদের খুঁজে বের করার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দেবে। খুবই দুশ্চিন্তার কথা। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? একটু আগে আমি রাস্তায় দুটো লাশ পড়ে থাকতে দেখেছি। শুনেছি ওরা ডাকাতদের হাতে মারা গেছে। দামেস্ক থেকে পলাতক লোকদের উপর হামলা করতে শুরু করেছে ডাকাতরা। এটা খুবই ভয়ের কথা, কারণ আমরা যারা পালাচ্ছি তারা সবাই পরস্পর বিচ্ছিন্ন। অনেকে সহায় সম্পদ সঙ্গে নিয়ে পালাচ্ছি। ডাকাতদের জন্য এক সুবর্ণ সুযোগ। আমাদের জানমাল ছিনিয়ে নেয়ার এ সুযোগ ওরা হাতছাড়া করবে বলে মনে হয় না। মাজেদের কথা শুনে মেয়েটির আকর্ষণীয় চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে তার সঙ্গীর দিকে তাকালো ভয়ার্ত করুণ চোখে। লোকটির অবস্থাও ভালো নয়। তার মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে দুশ্চিন্তার ছায়া পড়ল। তুমি তো আমাদের বড় দুর্ভাবনায় ফেলে দিলে যুবক। না না, ঘাবড়ানোর কিছু নেই, তবে সম্ভাব্য বিপদ সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। সাবধান থাকলে অনেক বিপদই এড়ানো যায়। কিন্তু মুশকিল হচ্ছে আইয়ুবী আর ডাকাতদের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই লুটেরা, খুনি এবং নারীদের ইজ্জত লুণ্ঠনকারী। এদের কারো মধ্যে কোনো দয়ামায়ের চিহ্নও নেই। ঠিক বলেছেন। ইনি আপনার কে হয়? মেয়েটির দিকে ইশারা করে জানতে চাইল মাজেদ। ও আমার স্ত্রী। দামেস্কে আর কয়জন স্ত্রী ছেড়ে এসেছেন? মাজেদ হেজাজি আবার জিজ্ঞেস করল। 4 জন। আল্লাহর হাজার শুকর যে আপনি আপনার পঞ্চম স্ত্রীকে নিয়ে নিরাপদে শহর থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তিরস্কার করছো? আমি তো তাও একজন স্ত্রী সঙ্গে এনেছি, কিন্তু তুমি তো তাও আনোনি। কোনো নারীকে নিয়ে শহর ছাড়ার মতো অবস্থা নেই। তাছাড়া লোকটি তাকে কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করল, তুমি আইয়ুবীর সৈন্যদের কি অবস্থায় দেখে এসেছ? তারা কি শহরে লুটতারাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ, মাজেদ হেজাজি বলল, সেখানে এক ভয়ানক লুটপাট চলছে। আমি
দামেস্কের কোথায় তোমার বাড়ি? সেখানে তুমি কি করতে? সে পরিচয় আমি কাউকে বলতে চাই না। বুঝেছি, তুমি আমাদের বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে, আস্থা না এলে বলার দরকার নেই। তবে বললেও তোমার কোনো ক্ষতি আমাদের দিয়ে হতো না। না না, কি বলছেন আপনি? আমি মোটেই আপনাদের অবিশ্বাস করছি না। আমার পরিচয় শুনে আপনাদের ভালো লাগবে না বলে আমি ইতস্তত করছি। কি যে বলো, তুমি যা তাই তোমার পরিচয়। নিজের আসল পরিচয় প্রকাশে কোনো রকম হীনমন্যতা থাকা উচিত নয় কারো। তুমি নিঃসংকোচে তোমার পরিচয় বলতে পারো, আমরা কিছুই মনে করব না। আমি সালাহউদ্দিন আইয়ুবীর সেনাদলের একজন সালার। সঙ্গে সঙ্গে লোকটার মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, আমাদের সাথে যে টাকা কড়ি আছে সব তুমি নিয়ে যাও, কিন্তু আমাদের কোনো ক্ষতি করো না। তোমার কাছে আমি করজোরে প্রার্থনা করছি, আমাদের উপর রহম করো, দয়া করে একটু প্রাণ ভিক্ষা দাও। মাজেদ হেজাজি হো হো করে হেসে উঠল। বলল, অর্থ সম্পদ ও নারীর চিন্তা মানুষকে কাপুরুষ ও দুর্বল বানিয়ে দেয়। আমি বেঁচে থাকতে কেউ আপনাদের গায়ে আঁচড়ও দিতে পারবে না। আর সম্পদের কথা বলছেন, এ সম্পদ আপনাদের। কেউ তা ছিনিয়ে নিতে চাইলে এ তলোয়ার তার জবাব দেবে। আসলে আপনাদের কাছে এখনো আমার আসল পরিচয় বলতেই পারিনি। মুহতারাম, আমাকে বলুন আপনি কে? দামেস্কে আপনি কি পদে ছিলেন এবং এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি সত্যি কথাই বলেছি। আমি আইয়ুবীর সৈন্য ঠিকই, তবে পলাতক। আসলে আমি জাঙ্গির সৈন্য। তিনি আমাকে আইয়ুবীর কাছে পাঠিয়েছিলেন। জাঙ্গির নুন খেয়েছি আমি। আজ মরহুম জাঙ্গির পুত্রের দুর্দিনে তার পাশে না দাঁড়ালে নিমক হারামি হবে। তাই আইয়ুবীর ওখান থেকে পালিয়ে এসেছি। এবার আপনার পরিচয় বলুন। আশা করি আপনার অন্তরঙ্গ হিতৈষী ও জানবাজ রক্ষক হিসাবে আমার মতো আর কাউকে পাবেন না। আমরা উভয়ে একই নৌকার যাত্রী। এখন থেকে আপনাদের যে কোনো বিপদে আমাকে আপনাদের পাশেই পাবেন। আমি দামেস্কের শহরতলির এক জমিদার। দরবারে আমার যথেষ্ট প্রতিপত্তি ও মর্যাদা ছিল। রাজ্যের প্রশাসন পরিচালনা এবং যুদ্ধ পলিসি নির্ধারণে আমার মতামতের গুরুত্ব অনেক। খলিফার রক্ষী বাহিনীর অধিকাংশ সৈন্য নিয়োগ দিয়েছি আমি। তিনি আমাকে তার একান্ত আপনজন বলেই ভাবতেন। আমার বেরোতে একটু দেরি না হলে তার সাথে একত্রে যাওয়ার কথা ছিল আমার। কি সৌভাগ্য আমার, খলিফার একজন অন্তরঙ্গ বন্ধুর সেবা করার সুযোগ পাচ্ছি আমি। আপনি কি এখন তার কাছে যাচ্ছেন? হ্যাঁ, খলিফা আল মালিকুস সালেহ সঙ্গী সাথীদের নিয়ে হলব গিয়ে উঠবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হলব পৌঁছতে বলেছেন তিনি। আমিও হলবেই যাচ্ছিলাম। তিনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, হলবই এখন তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। তোমাকে পেয়ে আমার খুবই উপকার হলো। জমিদারির সবকিছু দামেস্কে ফেলে এলেও সোনাদানা ও হীরা জহরত যথেষ্টই সঙ্গে নিয়ে এসেছি। বিদেশে মান সম্মান প্রতিপত্তি সবই তো কিনতে হবে এ অর্থের বিনিময়ে। আফসোস হচ্ছে আমার 4 বিবির জন্য। ওদেরকে চাকর বাকরের হাতে রেখে এসেছি, কিন্তু লুটপাট শুরু হলে চাকররাই আমার বাড়ি লুট করবে না তার নিশ্চয়তা কি? ও নিয়ে এখন আফসোস করে লাভ নেই। ছোট বিবিকে সঙ্গে আনতে পেরেছেন, এও কি কম কথা? মাজেদ হেজাজি তার কাহিনী শুনে খুবই খুশি। এ জমিদারের সঙ্গে আমি হলব যেতে পারবো। সেখানে গিয়ে খলিফাকে বলতে পারবো 100 সৈন্যের কমান্ডার ছিলাম আমি। সালাহউদ্দিন আইয়ুবীর সাথে আমিও দামেস্কে প্রবেশ করেছিলাম, কিন্তু আমি মূলত নুরুদ্দিন জাঙ্গির সৈনিক। তার অবর্তমানে তার একমাত্র সন্তান হিসেবে আমার আনুগত্য পাওয়ার হকদার আপনি। এখন আমি নিজেকে আপনার হাতে পেশ করছি। আপনার এই নগণ্য গোলামকে এখন আপনি যে কোনো কাজে লাগাতে পারেন। আপনি যদি আমাকে আপনার রক্ষী হিসাবে নিয়োগ দেন, তবে তা হবে এ গোলামের বড় পাওনা। ওরা আবার হলবের পথে রওনা হলো। সামনে জমিদারের যুবতী স্ত্রী, পেছনে জমিদার ও মাজেদ পাশাপাশি গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জমিদার প্রশ্ন করে বসল, আচ্ছা, যদি তুমি রক্ষী হিসাবে আমার কাছে থাকো, তবে তুমি কেমন বেতন দাবি করবে? দামেস্কে আমি জমিদার ছিলাম। যেখানে যাচ্ছি সেখানেও রাজার হালেই থাকবো আশা করি। আমার রক্ষী হতে তোমার কোনো আপত্তি আছে? যদি আপনি আমাকে আপনার রক্ষী হিসাবে রাখেন, তবে আপনার কোনো সমর উপদেষ্টার প্রয়োজন হবে না। মাজেদ হেজাজি বলল, আমার কাজের যোগ্যতা দেখে আপনি আমার যা বেতন ধার্য করবেন আশা করি তাতে আমি সন্তুষ্ট হব। এ ব্যাপারে আমি এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। জমিদার এ নিয়ে আর চাপাচাপি করল না, বলল, ঠিক আছে, এখন থেকেই তোমাকে আমাদের দেহরক্ষী নিয়োগ করা হলো।
এভাবেই খলিফার এক দরবারির সাথে সুলতান আইয়ুবীর এক গোয়েন্দা একাত্ম হয়ে গেল। এই জমিদারের কাছে সীমাহীন ধনরত্ন ছিল। তিনি সেই ধনরত্ন তুচ্ছ ও নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এ আসবাবপত্রের হেফাজতের জন্য তার একজন রক্ষীর প্রয়োজন ছিল। মাজেদকে পেয়ে তার সে অভাব পূরণ হল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। অস্তমিত লাল সূর্যের রক্তিম আভায় তাদের দেহ কাঠামো রঙিন হয়ে উঠল। প্রকৃতিতে ফিরে এলো শান্ত সমাহিত এক স্নিগ্ধতার আমেজ। পাহাড়ের পাদদেশে এক ছায়াস্নিগ্ধ বাগানে ঘোড়ার বাগ টেনে ধরল মাজেদ। বলল, এখানে রাত কাটানোই উত্তম হবে। জমিদার তাকালো স্ত্রীর দিকে। তার নীরব সম্মতি পেয়ে তিনিও সায় দিলেন এই প্রস্তাবে। সেখানেই রাত কাটালো তারা। পরদিন ভোর যখন ঘুম থেকে উঠল জমিদার ও জমিদার গিন্নি, তখন তাদের মাঝে অপরিচিতির আর কোনো ব্যবধান রইল না। মাজেদের উপর তাদের বিশ্বাস ও নির্ভরশীলতা যেন এক রাতেই পূর্ণতা পেয়ে গেল। দীর্ঘ যাত্রার পর তারা হলবে গিয়ে পৌঁছল। সে সময় হলবের আমির ছিলেন শামসুদ্দিন। কিছুদিন আগে খ্রিস্টানদের বশ্যতা স্বীকার করে সন্ধির মাধ্যমে নিজের গদি রক্ষা করে শামসুদ্দিন। খলিফা আল মালিকুস সালেহ দামেস্ক থেকে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিল। তার উজির এবং পরিষদবর্গ আশ্রয় নিল তার সাথে। আরও আশ্রয় নিল তার দেহরক্ষী বাহিনী। সালেহ হলবের আমিরের সহায়তায় সেখানে নতুন করে সেনাবাহিনী গড়ে তুলতে শুরু করল। অবস্থার পরিপ্রেক্ষিতে আনাড়ি লোকদেরকেও সেনাবাহিনীতে ভর্তি করতে বাধ্য হল কিশোর খলিফা। দামেস্ক ছেড়ে আসার সময় স্বর্ণরৌপ্য প্রচুর পরিমাণ অর্থ সম্পদ সঙ্গে এনেছেন তিনি। অর্থের কোনো অভাব নেই, অভাব শুধু সৈন্য ও কমান্ডারের। তিনি ও তার পরিষদবর্গ খেলাফত পুনরুদ্ধারের জন্য সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন। তাদের কার্যকলাপে পরিষ্কার প্রকাশ পাচ্ছিল তাদের শত্রু খ্রিস্টানরা নয়, তাদের শত্রু হচ্ছে সুলতান আইয়ুবী। তারা খলিফার সিলমোহরযুক্ত চিঠি নিয়ে বিভিন্ন রাজ্যে ছোটাছুটি করতে লাগলো। সেসব চিঠির বক্তব্য একটাই, তারা যেন খলিফা আল মালিকুস সালেহকে সামরিক সাহায্য দিয়ে সহযোগিতা করে। হেমস, হেসাত ও মুসালের শাসনকর্তার কাছে হল খলিফার বিশেষ দূত। এসব রাজ্যের আমিরদের কারো দিক থেকে আশাপ্রদ উত্তর পাওয়া গেল, কারো কাছ থেকে শুধু পাওয়া গেল সহযোগিতার মৌখিক সমর্থন।